হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইয়োর মোস্ট ফেভারিট চ্যানেল WBCS ফ্রেন্ডস। আজকে 3রা জুলাই 2024 আমাদের এই চ্যানেলে আমরা আজকে দ্য হিন্দু থেকে একটা বিখ্যাত নিউজ পেপার দ্য হিন্দু তোমরা জানো, তার থেকে একটা এডিটোরিয়াল আমরা নিয়ে এসেছি 3রা জুলাই 2024 তারিখের। আজকের যে টপিকটা আছে সেটা হচ্ছে ডিজিটাল জুরিসপ্রুডেন্স। এটা একটা নতুন শব্দ, তোমরা এটার সঙ্গে একটু পরিচিত হবে। ডিজিটাল জুরিসপ্রুডেন্স ইন ইন্ডিয়া ইন অ্যান AI এরা। তাহলে দুটো শব্দবন্ধ আমরা শিখলাম, একটা হচ্ছে ডিজিটাল জুরিসপ্রুডেন্স। জুরিসপ্রুডেন্স মানে হচ্ছে আইনশাস্ত্র বা আইন কানুন সম্পর্কিত বিষয়, এটা তোমরা শিখে নাও। তাহলে ডিজিটাল জুরিসপ্রুডেন্স কথাটার মানে কি? এই যে আজকে ডিজিটাল যুগ এসেছে, আমরা কম্পিউটার, সোশ্যাল নেটওয়ার্কিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই যে কম্পিউটার সম্পর্কিত বিষয় নিয়ে আজকাল খুব বেশি চর্চা হয়, তাহলে সেটা হচ্ছে ডিজিটাল যুগ। তাহলে ডিজিটাল জুরিসপ্রুডেন্স মানে হচ্ছে এই ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কিত যে সমস্ত আইন কানুন আছে, কারণ তাদেরকেও তো কন্ট্রোল করতে হবে ডিজিটাল বিষয়বস্তুকে, যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ঠিক আছে, টুইটার। তো এদেরকেও কন্ট্রোল করবার জন্য নিশ্চয়ই বিবিধ আইন রয়েছে, তা সেইগুলোকে বলা হয় ডিজিটাল জুরিসপ্রুডেন্স। আর AI এরা মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এরা, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার যে যুগ। তাহলে এই টপিকটা যেটা আজকে, সেটাকে সহজ বাংলায় বললে এটা দাঁড়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ডিজিটাল আইন কানুন সমূহ। সো দিস ইজ রয়, ইউর ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। লেট আস মুভ টু দি টপিক। আজকের যে টপিকটা, এটা আমি মনে করি যে ওপিনিয়ন বিল্ডিং এর উপরে একটা অত্যন্ত জরুরি। তার কারণ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা, সেটা হচ্ছে আজকের একটা বাজওয়ার্ড, সকলের মুখে মুখে ফিরছে এই বিষয়টা। কাজেই ইফ ইউ ওয়ান্ট টু বিকাম আ ভেরি এফিশিয়েন্ট সিভিল সার্ভেন্ট, তুমি কাউকেই কখনো বলতে পারবে না যে আমি তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই বা আমি এই বিষয়টা ভালো বুঝি না। অথচ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইটস আ ভেরি ডিফিকাল্ট থিং, ইট ইজ আ কাটিং এজ টেকনোলজি। তাহলে এই বিষয়ে কথা বলতে পারা, তার জন্য আমাদের বেশ কিছু নলেজ দরকার। তো সেই জন্যই আমি আজকে এই পার্টিকুলার টপিকটা তোমাদের জন্য চুজ করেছি, যে এটাতে আমরা একটু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও আলোচনা করব এবং তৎ সংক্রান্ত যে সমস্ত আইন কানুন প্রণালী আছে সেইটা নিয়েও একটু আলোচনা করব। এটা হয়তো ডাইরেক্টলি আমাদের কাজে না লাগলেও এই বিষয়ে আমাদের একটা কারেক্ট ওপিনিয়ন থাকাটা অত্যন্ত বেশি জরুরি। তো প্রতিবারের মতো এবারেও এই আর্টিকেলটাকে আমরা 5টা সিনপসিসে ভাগ করে নিয়েছি। যেমন প্রথম হচ্ছে আমরা একটু ইন্ট্রোডাকশান দেখব, তাতে আমরা দেখব যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি, তার কিছু উদাহরণ দেবো, একটু গল্পের মতো করে তোমাদেরকে বোঝাবো। তারপরে আমরা দেখব যে ডিজিটাল জুরিসপ্রুডেন্সের কথা বলা হয়েছে, তাহলে বর্তমানে যে আইন রয়েছে সেই আইনের উপর একটা আমি তোমাদের আলোচনা করব। যেমন IT অ্যাক্ট 2020, ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2020, এইটাই কিন্তু মেইনলি বর্তমানে ডিজিটাল জুরিসপ্রুডেন্সকে কন্ট্রোল করে। অর্থাৎ ডিজিটাল যুগ যে এসেছে তার যে প্রধান আইন সেইটা কিন্তু এইটাই, IT অ্যাক্ট 2020। এবং এর উপরে বিভিন্ন রুলস আনা হয়েছে। আমরা জানি যে যে কোনো একটা আইন এলে তার উপরে বিভিন্ন রুলস সরকার নিয়ে আসে, এবং বেশ কিছু টার্মস আমরা তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো কিনা তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। যে কোনো জায়গাতে কোথাও যদি আলোচনা হয়, আজকাল তো সর্বক্ষেত্রেই, বন্ধুবান্ধবের সঙ্গে হোক বা যে কোনো প্ল্যাটফর্মে হোক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা বাজওয়ার্ড। ওকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলরেডি আমাদের মার্কেটে চলে এসেছে, সারা দুনিয়াতে তো এসেইছে। ইনফ্যাক্ট ইন্ডিয়াও আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে বেশ কয়েক কদম এগিয়ে গেছে। কাজে এই বিষয়ে কিন্তু বিইং আ সিভিল সার্ভেন্ট, বিইং অ্যান অ্যাসপিরেন্ট ফর সিভিল সার্ভিস এক্সামিনেশন, আমরা কিন্তু উই ক্যানট টার্ন ব্লাইন্ড আই, যে আমরা কিছুই জানি না, কিছুই বুঝি না, এরকম বলা যাবে না। ফলত আজকের আর্টিকেলটা কিন্তু খুব মন দিয়ে শুনবে, আমি খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো। এই 5টা পয়েন্টের উপরেই তোমরা যদি পর্যালোচনা করো, কথার মাঝখানে মাঝখানে এই সমস্ত টার্মসগুলো বলো, তাহলে কিন্তু তোমাদের আনসারটা বা তোমাদের বক্তব্যটা বেশ টেকনিক্যাল বলেই মনে হবে। ওকে, তৃতীয় যে সিনপসিসের পয়েন্টটা আমরা রেখেছি, আমরা দেখব পয়েন্টস অফ কনফ্লিক্টস কী কী আছে। অর্থাৎ আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার যে ব্যবহার অনেক বেশি বেড়েছে, তার ফলে কী কী কনফ্লিক্টের সৃষ্টি হয়েছে সোসাইটিতে। ঠিক আছে, আমরা এখানে একটা গল্পের মাধ্যমে দেখব যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশন আছে, তার নাম ChatGPT। তোমরা নিশ্চয়ই এটার নাম শুনেছো, না যদি শোনো আজকে মনে রাখবে, ChatGPT। এই ChatGPT একটা হচ্ছে তোমার প্রোগ্রাম। ওকে,
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। এই চ্যাট জিপিটি তোমাকে চিঠি লিখে দিতে সাহায্য করবে, তোমাকে গল্প লিখে দিতে সাহায্য করবে, সব কিছু তোমাকে সাহায্য করবে। কিন্তু বর্তমানে আমেরিকাতে দেখা গেছে একজন রেডিও অ্যাঙ্কার তিনি এই চ্যাট জিপিটির বিরুদ্ধে মামলা করেছেন। গল্পটা আমি তোমাদেরকে বলবো, অদ্ভুত। দেখো, চ্যাট জিপিটি তো একটা প্রোগ্রাম, এটা তো কোনো মানুষ না। আমরা তো জানতাম মানুষ মানুষের বিরুদ্ধে মামলা করে, কিন্তু আজকে একটা অ্যাপ্লিকেশন বা একটা কম্পিউটার ওরিয়েন্টেড প্রোগ্রাম, তার বিরুদ্ধেও মামলা হয়েছে এবং সেই মামলাতে চ্যাট জিপিটি যথেষ্ট চাপে আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা একটা পয়েন্ট অফ কনফ্লিক্ট হচ্ছে। লিগাল স্যুট, স্যুট মানে হচ্ছে মামলা, তাহলে আইনগতভাবে মামলাও হওয়া শুরু হয়ে গেছে এই সমস্ত অ্যাপ্লিকেশনের বিরুদ্ধে। আচ্ছা, কপিরাইট আমরা সকলেই জানি, কোনো একটা লিটারেরি জিনিস, কেউ কোনো গল্প লিখেছে, ছবি এঁকেছে, তার পরিপ্রেক্ষিতে তিনি কপিরাইট পেতে পারেন। তো দেখা যাচ্ছে যে আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার ফলে এই কপিরাইট সংক্রান্ত বেশ কিছু কনফ্লিক্টের সৃষ্টি হয়েছে। কী এবং কেন সেটা আমরা ভিতরে দেখব। আচ্ছা, মানুষের প্রাইভেসি বা স্বাতন্ত্রতা বা ব্যক্তিগত যে পরিসর, সেক্ষেত্রেও কিন্তু বেশ কিছু কনফ্লিক্টের সূচনা হয়েছে এই ডিজিটাল যুগ আসার ফলে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার ফলে। ওকে, চতুর্থত আমরা দেখব ওয়ে ফরওয়ার্ড, কীভাবে এই যে সমস্ত সমস্যা সেগুলোর সম্মুখীন আমরা করতে পারি, মানব সমাজ করতে পারে, এবং সবশেষে আমরা দেখব কনক্লুশন। তাহলে দেখো, আমরা কিন্তু আজকে একটা বেশ কঠিন জিনিস নিয়ে আলোচনা করছি, যদিও আমরা খুব সহজভাবে করব, কিন্তু আমরা কিন্তু ইন্ট্রোডাকশন, আইটি অ্যাক্ট, তার রুলস এবং বেশ কিছু টার্মস, পয়েন্টস অফ কনফ্লিক্টস, লিগাল স্যুট, কপিরাইট, প্রাইভেসি, ওয়ে ফরওয়ার্ড, কনক্লুশন, এইটুকুর মাধ্যমেই পড়ব। সো লেট স্টার্ট। প্রথমে আমরা দেখছি ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশানে বলা একটা টার্ম ইউজ করা হয়েছে, জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বলছে এই জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে আমরা জিএআই বলবো, এই টার্মগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, আর কোনো দিন ভুলবে না। জিএআই মানে হচ্ছে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বলছি ইট হ্যাজ দ্য পাওয়ার টু ব্রিং রেভলিউশন ইন দ্য সোসাইটি। সমাজে একদম বিপ্লব নিয়ে আসার মতো ক্ষমতা আছে এই জিএআই এর। আমাদের এই আর্টিকেলটা যেটা বলতে চাইছে যে এই যে জেনারেটিভ এআই বা জিএআই, যার ঢেউ বর্তমান যুগকে ডিজিটালি পরিবর্তন করে ফেলেছে, কিন্তু বর্তমানে যে সমস্ত আইন কানুন আছে তা কিন্তু এই ধরনের পরিবেশে ভারসাম্য রক্ষা করার জন্য যথেষ্ট নয়। ফলত বিবিধ সমস্যার উদ্রেক হচ্ছে। যেমন কি সমস্যার উদ্রেক হচ্ছে, একটা আমি একটু আগেই বলেছি যে প্রাইভেসি। মানুষের প্রাইভেসির মধ্যে কিন্তু অনেক রকমের সমস্যা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আসতে পারে। ওকে, যেমন কি বলা যেতে পারে, একটা ধরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের তো সমস্ত যে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিজগুলো আছে বা কর্পোরেশনসগুলো আছে তারা ব্যবহার করে। ধরো অ্যামাজন, আমরা অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে আমরা অনেক জিনিসপত্র কিনে থাকি, ডিজিটাল প্ল্যাটফর্ম সেগুলো, কিন্তু সেখানে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তোমার কি পার্টিকুলার পছন্দ সেটা কিন্তু বড় বড় কর্পোরেশনরা জেনে যেতে পারে। শুনতে এটা খুব সহজ মনে হলেও ব্যাপারটা কিন্তু অতটা সহজ নয়। কেন ব্যাপারটা সহজ নয়? কারণ এই অ্যামাজন বা ফ্লিপকার্ট বা এই ধরনের আরও যে বিভিন্ন প্ল্যাটফর্মগুলো আছে, সেই প্ল্যাটফর্মগুলো কিন্তু বিবিধ মানুষের, শুধু তো তুমি একা নয়, এর উপভোক্তা হচ্ছে লক্ষাধিক কোটি কোটি মানুষ সারা পৃথিবীতে। তারা কিন্তু মানুষের চয়েসকে কন্ট্রোল করতে পারে শুধুমাত্র এই ডেটা কালেকশনের মাধ্যমে। তারা তো জানতে পারছে সারা পৃথিবীতে তাদের প্ল্যাটফর্ম আছে, যে কোন দেশের মানুষ কী ধরনের জিনিস বেশি অর্ডার করছে, কোন বয়সের মানুষ কোন ধরনের জিনিসের প্রতি বেশি অ্যাট্রাক্টেড হচ্ছে। ফলত তারা এই সমস্ত ডেটাগুলোকে ব্যবহার করে এই বড় বড় প্ল্যাটফর্ম মানুষের চয়েসকে কিন্তু পাল্টে দিতে পারে। চয়েস অর্থাৎ পছন্দ। এবং যদি কোনো মানুষের চয়েসকে তারা কন্ট্রোল করতে পারে, তাহলে কিন্তু তারা মানুষের বিহেভিয়ারকেও কন্ট্রোল করে দেবে, অর্থাৎ ব্যবহার। এবং মানুষের ব্যবহারকে যখন কেউ কন্ট্রোল করতে পারবে, সবার উপরে আছে এই ডেটা নিয়ে ডিল করছে কারা? বড় বড় কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানিরা। তাহলে এই কোম্পানিরা কিন্তু মানুষের বিহেভিয়ারকে কন্ট্রোল করে দেবে। তাহলে এই যে ডেটা, আজকে যে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন তোমার বিটস অফ ডেটা এই কোম্পানিদের কুক্ষিগত হচ্ছে, এবং তারা সেই কুক্ষিগতটা কীভাবে করছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে। ঠিক, এই বিভিন্ন প্ল্যাটফর্ম, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিংবা টেলিমার্কেটিং যে কোম্পানিজগুলো আছে, তারা মানুষের চয়েসকে পড়ে নিয়ে তার সব কিছু জেনে যাচ্ছে সেখান থেকে। এই সমস্ত হওয়ার ফলে মানুষের বিহেভিয়ারকে তারা কন্ট্রোল করতে পারে। ফলত তারা কিন্তু সোসাইটিকেও কন্ট্রোল করে ফেলবে এবং যত বিশ্বের বড় বড় বাজার আছে তাকেও কিন্তু কন্ট্রোল করে ফেলতে পারে। ওকে, আচ্ছা,
এইবার যেটা বলা হচ্ছে, শুধু এটা তো গেল প্রাইভেসির কথা, আরেকটা সমস্যা যেটা সৃষ্টি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফলে, সেটা হচ্ছে কপিরাইট। আমরা একটু পরেই আবার দেখব কপিরাইট মানে হয়তো কেউ একটা কোনো কিছু লিখলেন, যেমন রবীন্দ্রনাথের যত সাহিত্য আছে সেগুলো বিশ্বভারতীর কপিরাইট করা রয়েছে, ঠিক আছে, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিন্তু এই কপিরাইট ভায়োলেশনের অনেক জায়গা চলে আসছে, বোঝা গেল। আমরা একটু পরে সেটা আরও ভালোভাবে আলোচনা করব। কিংবা আরেকটা জায়গা যেটা আমরা দেখছি সেটা হচ্ছে ইলেকশান। আমরা অলরেডি দেখেছি যে বিভিন্ন দেশে যে ইলেকশান হয় সারা পৃথিবীতে, সেগুলোও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে হোয়াটসঅ্যাপ বা টুইটার, তার মধ্যে নিউজকে ট্রেন্ড করে বিভিন্ন জায়গায় রায়েট বাঁধিয়ে দেওয়া, কিংবা কোনো দেশের ইলেকশানকে কন্ট্রোল করে ফেলা, এই ধরনের খবর কিন্তু বারবার উঠে আসছে। এটা কিন্তু আজ থেকে 30 বছর আগে, 20 বছর আগে সম্ভব ছিল না, কিন্তু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মানুষের বিহেভিয়ারকে কিন্তু এই সমস্ত বড় বড় কোম্পানিরা ডাইরেক্টলি বিহেভিয়ারকে কন্ট্রোল করতে পারে, বোঝা গেল। এবার আজকে আমাদের সমস্যাটা যে জায়গায়, সেটা হচ্ছে যে এসব তো আজকাল হচ্ছে, কিন্তু আমাদের বর্তমানে যে ডিজিটাল জুরিসপ্রুডেন্স আছে, অর্থাৎ যে ডিজিটাল আইন কানুন আছে, সেইগুলো কিন্তু যথেষ্ট নয় এই ধরনের চেঞ্জিং এনভায়রনমেন্টকে কন্ট্রোল করার জন্য। দ্যাট ইজ ইট, এটাই এই আর্টিকেলের মূল উদ্দেশ্য। আচ্ছা, এবার একটা জিনিস বলে রাখি, প্রথমেই যেটা আমি বলতে শুরু করেছিলাম, জিএআই বা জেনারেটিভ এআই, এই জিনিসটার মানেটা কি একটা লাইনে তোমাদেরকে বলে দিই। জেনারেটিভ এআই কথাটার মানে হচ্ছে যে ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কোনো কিছুকে জেনারেট করা যায়। নাম থেকেই বোঝা যাচ্ছে জেনারেটিভ এআই, এই কথাটা কিন্তু কোনোদিন আর ভুলবে না। যেমন জেনারেটিভ এআই হচ্ছে এমন জিনিস যেটা ব্যবহার করে তুমি কোনো টেক্সট ক্রিয়েট করতে পারো, কোনো একটা ইমেজ বা ছবি আঁকতে পারো, ঠিক আছে, বা কোনো একটা অডিও ফাইল তৈরি করতে পারো, ঠিক আছে। তাহলে জেনারেট করছে কিছু একটা, সেই জন্য এর নাম হচ্ছে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যেমন একটা বড় উদাহরণ তোমরা সকলে হয়তো নাম শুনে থাকবে, চ্যাট জিপিটি। তোমরা জাস্ট গুগল খুলে সেখানে লেখো চ্যাট জিপিটি, তারপর যেটা আসবে সেখানে নিজেরাই ব্যবহার করে দেখো। চ্যাট জিপিটি হচ্ছে এমন একটা জিনিস যেখানে তোমরা যদি জাস্ট লেখো, নিজেরাই করে দেখো, সেখানে গিয়ে শুধু লিখবে দ্যাট চ্যাট জিপিটি অনেক গুগলের মতোই, সেখানে জাস্ট টাইপ করবে যে প্লিজ রাইট আ রেজিগনেশন লেটার ফর মাই কোম্পানি। তোমাকে চ্যাট জিপিটি নিজে থেকেই একটা ফুল রেজিগনেশন লেটার লিখে দিয়ে দেবে তোমার হাতে। ইনফ্যাক্ট তুমি যদি এরকমও লেখো যে প্লিজ রাইট আ লাভ লেটার ফর মি, চ্যাট জিপিটি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে তোমাকে একটা অসাধারণ সুন্দর লাভ লেটার লিখে দেবে, তোমরা দেখতে পারো। ইনফ্যাক্ট তোমার কোনো প্রশ্ন এসেছে তোমার কলেজে, তার প্রশ্নটাও যদি তুমি চ্যাট জিপিটিকে বলো যে এটার উত্তর আমাকে লিখে দাও, চ্যাট জিপিটি ইজ কেপেবল এনাফ টু ডু দ্যাট। তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি একদম হাতে বাঁধানো উত্তর পেয়ে যাবে চ্যাট জিপিটির মাধ্যমে। তাহলে এটা হলো জেনারেটিভ এআই, বোঝা গেল। এরকম আরও অনেক আছে, চ্যাট জিপিটি একটা বললাম। চ্যাট জিপিটির ফুল ফর্ম হচ্ছে, এটার ফুল ফর্ম হচ্ছে, চ্যাট তো রইল, জিপিটি হচ্ছে জেনারেশন প্রি ট্রেন্ড, আর টি ফর হচ্ছে ট্রান্সফরমার। এটা মনে রাখার দরকার নেই, এটা তোমাদেরকে আমি এমনিই বললাম, জেনারেশন প্রি ট্রেন্ড অ্যান্ড ট্রান্সফরমার, এটা হচ্ছে জিপিটি। এরকম আরও অনেক সফটওয়্যার আছে, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সফটওয়্যার। যেমন আরেকটা আছে ড্যাল-ই। ড্যাল-ই হচ্ছে ইমেজ বিল্ডার। তাদের মধ্যে তুমি যদি কোনো ফটো বানাতে চাও, খুব সুন্দর তারা বানিয়ে দেবে। এখন এই জিনিসগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার। তোমরা ভেবে দেখবে, চ্যাট জিপিটি তোমরা ব্যবহার করলেই দেখতে পাবে যে কোনো কঠিন প্রশ্ন তাকে করো, সে তোমাকে সম্পূর্ণ উত্তরটা লিখে দেবে। সো দের ইজ এ ডিফারেন্স ফ্রম গুগল, এটা তোমরা খেয়াল করবে। গুগল আমরা যেটা অনেক দিন ধরে ব্যবহার করছি, আজকে 5 বছর 7 বছর 10 বছর ধরে, চ্যাট জিপিটি ইজ সামথিং ডিফারেন্ট, যদিও দেখতে গুগলেরই মতো প্রম্পটটা। আচ্ছা, এবারে আমরা চলে যাই যে বর্তমান যে ডিজিটাল জুরিসপ্রুডেন্স রয়েছে, অলরেডি এক্সিস্টিং যে আইনসমূহ রয়েছে, তার মধ্যে মূল আইনটা হচ্ছে আইটি অ্যাক্ট 2020। এই আইনটা আমি এখানে এই জন্যই আলোচনা করব কারণ বর্তমান ডিজিটাল ইকোসিস্টেম যা আছে সেটা মূলত এই আইন দ্বারাই ভারতে পরিচালিত হয় বা সেফগার্ডেড হচ্ছে। এই আইনের প্রেক্ষাপটটা বেশ পুরনো, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। 2020 সালের এটা আইন, অলমোস্ট মানে 100 বছর হয়ে গেছে, মানে 25 বছর হয়ে গেছে। ওকে, 2000 সালে এই আইনটা আনা হয়েছিল।
এইবার আমরা দেখব যে কেন 2000 সালে এই আইনটা আনা হয়েছিল। তখন তো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কিছু ছিল না। তাহলে কেন তখন এসেছিল? কারণ তখন ওই 2000 সালের আশেপাশে আমাদের ডিজিটাল এজটা শুরু হচ্ছিল। কিভাবে ডিজিটাল এজটা স্টার্ট হচ্ছিল ওই সময় 2000-এ একটু বললেই তোমরা বুঝতে পারবে। যে 2000 সালে আমাদের নিশ্চয়ই মনে থাকবে, যারা যারা এই লেকচার শুনছো তাদের জন্ম নিশ্চয়ই 2000 সালের আগেই হয়েছে। সেই সময় আমাদের খুব চালু ছিল ইয়াহু, এমএসএন, এই সমস্ত বেসিক মেইলিং প্ল্যাটফর্ম। তারপর তোমাদের নিশ্চয়ই মনে থাকবে একটা সফটওয়্যার এসেছিল ভারতবর্ষে, সেটার নাম হচ্ছে অর্কুট। আমাদের অনেকের সেই সময় খুব অ্যাকাউন্ট ছিল, জাস্ট লাইক উই হ্যাভ ফেসবুক অ্যাকাউন্ট নাও। 2005-এর ছেলেমেয়েরা সেই সময় অর্কুটে কিন্তু অ্যাকাউন্ট খুলেছিল। এবং 2006 সালে প্রথম ভারতবর্ষে পদার্পণ করে ফেসবুক। তাহলে দেখতে পাচ্ছ 2000 সাল থেকে কিভাবে ডিজিটাল প্রেক্ষাপটটা ভারতবর্ষে পাল্টে যাচ্ছে। তারপর এলো সেই মহেন্দ্রক্ষণ 2008, যেই সময় থেকে আমাদের ভারতবর্ষে 2G স্মার্টফোনের ব্যবহার শুরু হলো। কিন্তু এই 2G মানে হচ্ছে সেকেন্ড জেনারেশন, জি স্ট্যান্ডস ফর জেনারেশন। এই সময় আমাদের যে ফোনের স্পিড ছিল আর কি, মানে ব্যান্ডউইথ বা স্পিড, সেটা কিন্তু কেবিপিএসে ছিল। এখন আমার যতদূর মনে আছে 2Gতে আমরা 64 কেবিপিএস, কিলো বিট পার সেকেন্ড পর্যন্ত আপলোড ডাউনলোড স্পিড পেতাম। সেটা এমন কিছুই নয়, শুধুমাত্র ওতে SMS করা যেত। আজকের মতো কিন্তু ভিডিও বা আজকে যেভাবে আমরা ভিডিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে একজন দুজনকে পাঠিয়ে দিতে পারি, ছবি তুলে পাঠিয়ে দিতে পারি, সেটা কিন্তু সেই সময় সম্ভব ছিল না। অনলি 64 কেবিপিএস। কিন্তু তারপর আস্তে আস্তে যুগ বদলায়। 2009 সালেই টেলিফোন কোম্পানিগুলো নিয়ে চলে আসে 3G বা থার্ড জেনারেশন। এবং আমরা কিন্তু এটা ইন্ডিয়ার কথা বলছি। 2009 সালে ইন্ডিয়াতে আমরা 3G কানেকশান পেলাম। পৃথিবীর অন্যান্য জায়গাতে কিন্তু আগেই চলে এসেছিল। ওকে, তাহলে সেই সময় প্রথম 3G কানেকশানে এই কেবিপিএসটা বেড়ে আমাদের এমবিপিএস এলো। আমার মনে আছে সেই সময় 2 Mbps স্পিড দিতে শুরু করলো 3G কানেকশানে। ঠিক আছে, তো এই সময় আমরা ইন্টারনেট সার্চও করতে পারতাম যখন 3G এলো। কিন্তু সেই সময় খুব বাফারিং হতো, তোমাদের মনে থাকবে হয়তো, তোমাদের সেই ঘুরতো খালি, কিন্তু আপলোড হতো না তাড়াতাড়ি। কিন্তু সেই সমস্যাকে সমাধান করবার জন্য 2014 সালে আমরা কিন্তু 4G নিয়ে আসলাম। মোদি গভর্নমেন্ট যখন প্রথমবার ক্ষমতায় এলো কেন্দ্রে, বিজেপি সরকার, সেই সময় কিন্তু 4G এলো। এবং এই 4G আসার পরে ভিডিও কলের অত্যন্ত বাড়বাড়ন্ত হলো এবং স্পিডটা এক লাফে 100 Mbps পর্যন্ত পৌঁছে গেল। এবং তোমরা খেয়াল করবে এই 4G কানেকশান আনবার ফলেই আমাদের বিজেপি গভর্নমেন্ট, যা মোদি সরকারের সময়, খুব বেশি পরিমাণে মোবাইল কানেক্টিভিটি গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে পেরেছে এবং তারা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন করতে পেরেছে। এই যে আজকে ব্যাংক খোলা বা পয়েন্ট অফ সেল, তোমরা দেখবে হাতের বায়োমেট্রিকে চাপ দিয়ে আমরা অ্যাকাউন্টের সঙ্গে আধার ভেরিফিকেশান করতে পারি, আরও অনেক কিছু করতে পারি। কিংবা পয়েন্ট অফ সেল যেটাকে বলে, যেখানে গিয়ে তুমি ওই তোমার ডেবিট কার্ড দিয়ে বা ক্রেডিট কার্ড দিয়ে সোয়াইপ করে টাকা দিয়ে দিতে পারো। এগুলো সব কিছু তখনই সম্ভব যখন তোমার ভালো ইন্টারনেট কানেক্টিভিটি থাকবে। সেগুলো সব 4Gর মাধ্যমেই সম্ভব হয়েছে। আর বর্তমানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি 2024 সাল, আজকে 5G এর কথা হচ্ছে। ওকে, এই 5Gতে কিন্তু আর এমবিপিএসও থাকবে না, এখানে বলা হচ্ছে 1 গিগাবিট পার সেকেন্ড স্পিডের দিকে আমরা চলে যাব। ঠিক আছে, এইখানে কি হবে, এখানে আসবে হচ্ছে ইন্টারনেট অফ থিংস। এতদিন আমরা শুধু এইসব স্পিডে আমরা মোবাইল চালাবার কথা বলতাম, আর এখন 5Gতে বলা হচ্ছে ইন্টারনেট অফ থিংস। তুমি হয়তো বাড়ি থেকে চলে গেছো দূরে, 500 কিলোমিটার দূরে কোথাও, তোমার হঠাৎ মনে হলো যে আমাদের বাড়িতে তো হয়তো গ্যাসের ওভেনটা বন্ধ করা হয়নি বা লাইট বন্ধ করা হয়নি। তুমি তোমার মোবাইলের মাধ্যমে বাড়িতে তোমার গ্যাসের ওভেন বন্ধ করে দিতে পারবে, এসি বন্ধ করে দিতে পারবে, দরজার লক করে দিতে পারবে। এই টেকনোলজিটাকে বলা হয় ইন্টারনেট অফ থিংস, IoT। তবে তার জন্য তোমার অবভিয়াসলি বাড়িতেও সেই ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে, কিন্তু 5G কানেকশনের মাধ্যমে এই জিনিসটাও সম্ভব। বোঝা গেল? এইবার যেটা হচ্ছে যে এই যে মোবাইল ইন্টারনেটের যুগে আইটি অ্যাক্ট 2000 এনেছিল সরকার, সেই সময় এই সময়ে সরকার অ্যাক্ট এনেছিল। আজকে 2024 সাল বা 25 সাল, 25 বছর হয়ে গেছে। আজকে তো সেই যে 2000 সালের অ্যাক্ট, সেটা কিন্তু আজকে ব্যাকডেটেড হয়ে গেছে। এটাই হচ্ছে আসল বক্তব্য। ফলত এক্ষেত্রে সরকার কিন্তু অনেক নতুন অ্যামেন্ডমেন্ট করেছে। যেমন আইটি অ্যাক্ট যেটা অরিজিনাল, সেটা ছিল 2000 সালের। এটাকে অ্যামেন্ড করে সরকার নিয়ে এসেছে আইটি রুল, যেটা সর্বশেষ অ্যামেন্ডমেন্টের মধ্যে হয়েছে,
যেটা নিয়ে আমরা একটু আলোচনা করব সেটা হচ্ছে আইটি রুল 2021। ওকে, তাহলে বুঝতেই পারছো যে সেই পুরানো 2000 সালের যে অ্যাক্ট তাকে বারবার অ্যামেন্ড করে সরকার বিভিন্ন রুল এনে নিজেকে আপডেট করার চেষ্টা করেছে। কিন্তু আমরা দেখব শেষ পর্যন্ত যে আজকে দম করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসার ফলে এই আইনও যেন আজকে কম মনে হচ্ছে। এই রুল যেটা 2021 সালে আনা হয়েছে মনে হচ্ছে এটা কম, উই নিড আ রিশাফল এটা বলা হচ্ছে। কিন্তু 2021 সালে যে রুল আনা হয়েছে সেখানকার বেশ কিছু তোমার টার্ম আমরা দেখব যেটা কিনা সরকার এনেছে টু কমব্যাট দিস ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটসেট্রা। সেই টার্মগুলো কী কী? যেমন একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইন্টারমিডিয়ারি, দিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট। যেমন একটু আগেই আমরা আলোচনা করেছি জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে টার্মটা তোমরা আর কখনো ভুলবে না। ঠিক তেমনি এই তিনটে টার্মও তোমরা কখনো আর ভুলবে না, মনে করে নেবে। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইন্টারমিডিয়ারি, একটা হচ্ছে ডিউ ডিলিজেন্স, আর একটা হচ্ছে সেফ হারবার ক্লজ। ওকে, আমি এই তিনটে নিয়ে তোমাদের সঙ্গে একটু একটু করে আলোচনা করে বুঝিয়ে দেবো জিনিসগুলো কী। আচ্ছা, এই জায়গাটা আমি একটু করে নিই দিয়ে। এই যে তিনটে টার্ম আমরা এখন আলোচনা করব, সোশ্যাল মিডিয়া ইন্টারমিডিয়ারি, ডিউ ডিলিজেন্স এবং সেফ হারবার প্রিন্সিপাল বা ক্লজ, এর মানেটা কি? এইগুলো কিন্তু এই আইটি রুল 2021-এ বলা আছে। প্রথমে আমি আসি সোশ্যাল মিডিয়া ইন্টারমিডিয়ারি, এর মানে কি ভালো করে বুঝে নাও। আইটি রুল 2021-এর মধ্যে এই সোশ্যাল মিডিয়া ইন্টারমিডিয়ারি টার্মটা ব্যবহার করা হয়েছে ফর অল দ্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস। যেমন আমরা ব্যবহার করি প্রত্যেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, বা ধরো যে টেলিফোন সার্ভিস প্রোভাইডারগুলো আছে, বা অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে অ্যামাজন, ফ্লিপকার্ট এটসেট্রা। এই যে জিনিসগুলো এদেরকে নাম দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া ইন্টারমিডিয়ারি। বোঝা গেল? তাহলে আজকে কিন্তু অ্যাজ আ সিভিল সার্ভেন্ট ইউ শুড নো হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া ইন্টারমিডিয়ারি। ওকে, তাহলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার এগুলো হচ্ছে সব সোশ্যাল মিডিয়া ইন্টারমিডিয়ারি। এবার আমরা একটু ভেঙে দেখি কেন এদেরকে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইন্টারমিডিয়ারি। দেখো, ইন্টারমিডিয়ারি কথাটার মানে হচ্ছে যে কিনা মধ্যস্থতা করে। তাহলে ইট ইজ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড যে এই যে জিনিসগুলো এরা তো জেনারেল পাবলিক, ফ্যামিলি, ফ্রেন্ড, সোসাইটির মধ্যে ইন্টারমিডিয়ারি বা সোশ্যাল মানে মধ্যস্থতাই করছে। একটা যে তোমার অনলাইন মার্কেটিং অ্যামাজন কী করছে, এরা তো মধ্যস্থতাই করছে জেনারেল পাবলিকের সঙ্গে। বড় একটা কর্পোরেশনের আমরা অর্ডার প্লেস করছি, জিনিসটা বাড়িতে চলে আসছে। বা একটা ফেসবুক, এটা কি করছে? তুমি তোমার বন্ধুর সঙ্গে যোগাযোগ রাখছো, প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। বা হোয়াটসঅ্যাপ কী করছে? একই কাজ করছে। সো দিজ আর সোশ্যাল মিডিয়া ইন্টারমিডিয়ারি। বোঝা গেল? এটাকেও সরকার আবার দু ভাগে ভাগ করেছে। যে সমস্ত সোশ্যাল মিডিয়া ইন্টারমিডিয়ারিজের সাবস্ক্রাইবার সংখ্যা 50 লক্ষের কম তাদের একটা নাম, আর যারা 50 লক্ষের বেশি যাদের সাবস্ক্রাইবার তাদের আরেকটা নাম। যাই হোক, ওই ডিটেলের মধ্যে আমরা যাচ্ছি না, কিন্তু এই নামটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখবে। 2 নম্বর আমরা দেখব ডিউ ডিলিজেন্স। এইগুলো এই জন্যই আমি আলোচনা করছি কারণ এইগুলো আজকে ডিজিটাল জুরিসপ্রুডেন্সটাকে কিন্তু ব্যাখ্যা করে যে কোন জায়গায় সরকার এবং আইন কানুন দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ট্যাকেল কীভাবে করবে সরকার, কারণ তার তো অনেক বিপদ আছে, নতুন একটা টেকনোলজি আসছে। ডিউ ডিলিজেন্স কথাটার মানে হচ্ছে যে অধ্যাবসায়। ডিলিজেন্স কথাটার মানে হচ্ছে অধ্যাবসায়। ওকে, বলছে যে এই যে সমস্ত বড় বড় সোশ্যাল মিডিয়া ইন্টারমিডিয়ারিজ আছে তাদের সরকার এই আইনের মাধ্যমে বলেছে যে ভাই দেখো, তোমাদের কিন্তু ডিউ ডিলিজেন্স রাখতে হবে। তোমাদের প্ল্যাটফর্মের মধ্যে কি পোস্ট হচ্ছে, কে পোস্ট করছে, সেটা সরকারের বিরুদ্ধে কিনা, জনগণের মধ্যে রায়েট বাঁধিয়ে দেবার কিনা, ইলেকশনের রেজাল্টকে ইনফ্লুয়েন্স করবে কিনা, এই ধরনের পোস্ট তো আসতেই পারে। ডিস্টার্বিং পোস্ট আমরা জানি, জাতিভিত্তিক, কাস্ট ভিত্তিক, জেন্ডার ভিত্তিক, বা কোনো অসামাজিক অশালীন জিনিসপত্র, নুডিটি এটসেট্রা মানুষ পোস্ট করেই দিতে পারে। তা সেটা যদি খারাপ জায়গাতে পৌঁছয়, খারাপ মানে কোনো একটা বাচ্চার হাতে পৌঁছলো বা কোনো এমন একজনের হাতে পৌঁছলো যাতে তার সমস্যা হলো, তাই সেগুলো তো দেখতে হবে। তাহলে সরকার বলেছে যে সেই সমস্ত সোশ্যাল মিডিয়া ইন্টারমিডিয়ারিজকে কিন্তু ডিউ ডিলিজেন্সটা প্র্যাকটিস করতে হবে, যে তাদের প্ল্যাটফর্মের মধ্যে কেউ আজে বাজে জিনিস পোস্ট না করে। এবং যে সমস্ত কোম্পানি ডিউ ডিলিজেন্সটা প্র্যাকটিস করবে সরকার একমাত্র তাদেরকেই একটা সুবিধা দেবে, সেই সুবিধাটার নাম হচ্ছে সেফ হারবার।
দেখো, হারবার মানে হচ্ছে বন্দর। জাহাজ বন্দরে গেলে সেফ থাকে, ফাঁকা সমুদ্র থাকলে ঝড় ঝঞ্ঝার মধ্যে পড়তে পারে। ফলত সরকার বলছে তুমি যদি ডিউ ডিলিজেন্স প্র্যাকটিস করো, তাহলে আমি এই আইনের মাধ্যমে তোমাকে, অর্থাৎ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, যে যা যাবতীয় আছে তাদেরকে সেফ হারবার দেবো। সেফ হারবার মানে কি? এই সেফ হারবার কথাটা বলা রয়েছে সেকশন 79 অফ আইটি অ্যাক্ট, আইটি রুল 2021, আইটি রুল 2021 যেটা নিয়ে আমরা এখন আলোচনা করছি, তার মধ্যে সেকশন 79-র মধ্যে সেফ হারবার কথাটা উল্লেখ আছে, তোমরা দেখতেও পারো গুগল করলে। সেখানে প্রোটেকশন দেওয়ার কথা বলা হয়েছে। কীরকম বলছে যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এদের তো নিজস্ব পোস্ট কিছু থাকে না, এখানে তো বিভিন্ন মানুষ, মানে আমাদের মতন যারা ইউজার, থার্ড পার্টি, তারাই তো পোস্ট করে। ফলত কোনো একজন ইউজার যদি খারাপভাবে কোনো কিছু পোস্ট করে দেয়, হোয়াটসঅ্যাপের মধ্যে কোনো একটা রায়েটের ভিডিও বা কোনো একটা অসামাজিক ভিডিও চালিয়ে দিল কেউ একজন, তাহলে কি তার সেটা কি দায়টা হোয়াটসঅ্যাপের? না। কিন্তু হোয়াটসঅ্যাপের দায় কি? যে কে পোস্ট করছে, খারাপ পোস্ট করছে কি না, সবটাই সার্চ লাইটের মতো সর্বক্ষণ পর্যালোচনা করতে থাকা। তাহলে সরকার দেখো বলেছে যে তোমরা যদি পর্যালোচনা করো, কন্টিনিউয়াস দেখতে থাকো চৌকিদারের মতো, অর্থাৎ ডিউ ডিলিজেন্স প্র্যাকটিস করো, তাহলেই আমি একমাত্র তোমাকে সেফ হারবারের সুবিধা দেবো। অর্থাৎ তোমার অজান্তে যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে, সরকার কিন্তু তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না। আশা করি বোঝা গেল তাহলে। আচ্ছা, ডিউ ডিলিজেন্স মানে কি? একটা প্রশ্ন আসতে পারে যে ডিউ ডিলিজেন্স মানে কি করতে বলছে সরকার কোম্পানিদেরকে। দেখো, মুখে বলে দিচ্ছি, যেমন ইউজারদের, যারা ব্যবহার করছে এই সমস্ত সোশ্যাল মিডিয়া ইন্টারমিডিয়েটসকে, অর্থাৎ জনগণ, কমন পিপল, তাদেরকে রুলস অ্যান্ড রেগুলেশনস সম্পর্কে বারবার অবহিত করতে হবে পিরিয়ডিক্যালি, ঠিক আছে, ডিজিটাল প্ল্যাটফর্মের কী রুলস আছে এটসেট্রা। 2 নম্বর বলা যেতে পারে আনলফুল যে কন্টেন্ট আছে তাকে 36 ঘন্টার মধ্যে ব্লক করে দিতে হবে যদি গভর্নমেন্ট অর্ডার দেয় বা কোর্ট অর্ডার দেয়, ঠিক আছে। আচ্ছা, তৃতীয়ত বলা যেতে পারে যে রিমুভড ইনফো, কোনো যদি কিছু থাকে সেটাকে কিছুক্ষণের জন্য কোম্পানিগুলোকে রাখতে হবে, যাতে তার বিরুদ্ধে কোর্ট কেস হলে সেগুলোকে এভিডেন্স হিসাবে দেওয়া যায়, ঠিক আছে। এমন একটা কিছু হলো, একটা রায়েট হবে, তার জন্য এমন একটা কিছু পোস্ট করা হয়েছে কোথাও, সেটা ধরো হোয়াটসঅ্যাপ ইমিডিয়েট ডিলিট করে দিল, কিন্তু সেটা তার কাছে রাখলো না, তা করলেও হবে না। ডিউ ডিলিজেন্স ক্লজে বলা রয়েছে যে কিছুটা সময় পর্যন্ত সেই রিমুভড ইনফরমেশনটাকে রেখেও দিতে হবে, যদি সরকার চায় তাহলে প্রোভাইড করতে হবে। বোঝা যাচ্ছে? আচ্ছা, তারপর বলছে কিছু কমপ্লায়েন্স অফিসার বা গ্রিভান্স অফিসারকে রাখতে হবে। কিছু পদ তৈরি হয়েছে সেরকম, যেমন চিফ কমপ্লায়েন্স অফিসার বা গ্রিভান্স অফিসার, যারা কিনা ইন্ডিয়াতে থাকবে। মান্থলি কমপ্লায়েন্স রিপোর্ট গভর্নমেন্টকে সাবমিট করতে হবে ইত্যাদি। পঞ্চমত ধরো ডিউ ডিলিজেন্সের মধ্যে পড়ে কি, যে ফার্স্ট অরিজিনেটার কে। ধরো একটা কথার কথা, কোনো একটা জায়গাতে ভোট হচ্ছে, সেখানে এমন একটা কিছু অসামাজিক জিনিস ফেসবুকের মধ্যে আমরা সবাই জানি যে মাল্টিপল ফরওয়ার্ড হয়ে ভাইরাল হয়ে গেল, যদি সরকার সেটাকে অফেন্স বলে গণ্য করে, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপের উপর চাপ থাকবে যে কে সেটাকে প্রথম পোস্ট করা শুরু করেছিল, ফার্স্ট অরিজিনেটার কে, তার ঠিকানা, অ্যাড্রেস, নাম, এগুলো সরকারের কাছে দিতে হবে। বোঝা গেল? তাহলে কী পরিমাণ চাপ রাখা হয়েছে এই সোশ্যাল মিডিয়া ইন্টারমিডিয়েটগুলোর উপরে এই আইনের মাধ্যমে। কিন্তু হোয়াটসঅ্যাপ এখানে আবার বলেছে যে আমরা তো এইভাবে ফার্স্ট অরিজিনেটারের ডিটেল ডিক্লেয়ার করতে পারবো না। তার যুক্তিতে হোয়াটসঅ্যাপ বলেছে যে আমাদের যে মেসেজগুলো হয় সেগুলো হচ্ছে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। তোমরা নিশ্চয়ই এই কথাটা পড়েছো, যখনই কারোর সাথে চ্যাট করতে যাবে দেখবে সেখানে লেখা থাকে, মানে হোয়াটসঅ্যাপের কথা বলছি, যে আওয়ার চ্যাটস আর এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। কথাটা তোমরা যারাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করো তারা প্রত্যেকেই পড়েছো। তাহলে হোয়াটসঅ্যাপ এইটার ডিউ ডিলিজেন্সের, এইটার ফার্স্ট অরিজিনেটারের নাম যখন রিভিল করতে বলা হয়েছে, তখন হোয়াটসঅ্যাপ বলেছে আমরা তো সেটা পারবো না, কারণ আমাদের তো মেসেজ এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, আমরা তো নিজেরাই জানি না এনক্রিপশন করা রয়েছে, তাহলে যদি আমরা সেটা করি তাহলে তো আমাদের কোম্পানির পলিসি ব্যাহত হবে বলে হোয়াটসঅ্যাপ কিন্তু এই সরকারের এই যে আইটি রুল 2021 সেটাকে অলরেডি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিল, ঠিক আছে। সব অনেক গভীর ব্যাপার স্যাপার। আচ্ছা, এবার আমরা দেখি পয়েন্ট অফ কনফ্লিক্ট কী কী আছে বর্তমানে। প্রথমে একটা যেটা পয়েন্ট অফ কনফ্লিক্ট আছে সেটা হচ্ছে লায়াবিলিটিটা ফিক্স করা। লায়াবিলিটি মানে হচ্ছে দায়িত্ব বা দোষ, যেটা সেটা কার উপরে, সেই লায়াবিলিটিটা ফিক্স করা আজকাল খুব সমস্যা হয়ে যাচ্ছে। কারণটা কি? লায়াবিলিটি মানে বোঝাতে পারছি, লায়াবিলিটি মানে হচ্ছে যে দুই পক্ষের মধ্যে বাদী বিবাদীর মধ্যে ঝগড়া হচ্ছে, কোর্ট একটা লায়াবিলিটি ফিক্স করে যে ভাই না, 1 নম্বর যে ব্যক্তি তার কোনো দোষ নেই, 2 নম্বর ব্যক্তির বেশি দোষ, তাহলে 2 নম্বর ব্যক্তির উপরে লায়াবিলিটিটা ফিক্স হলো, ওকেই ফাইন করা হবে, ওকেই জেলে ঢোকানো হবে। কিন্তু
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ যখন এসেছে তখন কোর্টের পক্ষে এই ফিক্সিং দ্য লায়াবিলিটি খুব সমস্যা হয়ে যাচ্ছে। তার কারণ কি? তার কারণ অনেকে মনে করেন যে এই যে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে টুলগুলো, যেমন চ্যাট জিপিটির উদাহরণ আমি দিয়েছি, তারা কিন্তু অনেকে বলছেন, মানে দু রকমের মতবাদ আছে, যে ভাই এরা কিন্তু অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া ইন্টারমিডিয়ারি। এক পক্ষ এটা মনে করে যে হ্যাঁ এরা সোশ্যাল মিডিয়া ইন্টারমিডিয়ারি, ফলত আইটি অ্যাক্ট, আইটি রুল 2021 এদের উপর সম্পূর্ণ তো লাগু হবে। ওকে, কিন্তু আরেক পক্ষ বলছে যে না, এরা কিন্তু ঠিক সোশ্যাল মিডিয়া ইন্টারমিডিয়ারি নয়, কারণ এরা হচ্ছে প্যাসিভ ইন্টারমিডিয়ারি। চ্যাট জিপিটিকে যতক্ষণ না কোনো একটা মানুষ কিছু প্রম্পট করছে, কিছু জিজ্ঞাসা করছে, ততক্ষণ তো চ্যাট জিপিটি কোনো কিছু দিচ্ছে না তাকে। তাহলে কি করে এরা সোশ্যাল মিডিয়া ইন্টারমিডিয়ারি হলো? বোঝা যাচ্ছে? এটাকে বলা হচ্ছে অনেকটা থার্ড পার্টি ইউজার প্রম্পটের মতন। কাজেই এক পক্ষ মনে করছে যে চ্যাট জিপিটির মাধ্যমে বা জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিছু একটা বানাবার পর ক্ষতিকারক কোনো একটা, ধরো কেউ কিছু বানালো একটা লেখা বা ক্ষতিকারক কোনো একটা ছবি, সেটা যতক্ষণ না আরেকটা কোনো প্ল্যাটফর্মে রিপোস্ট করা হচ্ছে, সেটাকে ফেসবুকে চালিয়ে দেওয়া হলো, ভাইরাল করে দেওয়া হলো, সেটাকে টুইটারে ট্রেন্ডিং করে দেওয়া হলো, বা হোয়াটসঅ্যাপে সেটাকে মাল্টিপল শেয়ার করা হলো, তখন দোষটা হয়। আদারওয়াইজ শুধুমাত্র চ্যাট জিপিটিকে দোষ দিয়ে তো লাভ নেই, ফলত তারা আইনের আওতায় পড়ছে না অনেকের মতে। তাহলে বোঝা গেল এই যে যেহেতু দ্বিমত এখনও পর্যন্ত সমাজে রয়েছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি আইটি রুল 2000 ভেতরে পড়বে না পড়বে না, এটা নিয়ে এখনও দ্বিমত রয়েছে, এবং সেই কারণেই ফিক্সিং অফ লায়াবিলিটি এখন কিন্তু সমস্যার জায়গা। আচ্ছা, কিন্তু 2018 সালে সুপ্রিম কোর্টে একটা কেস হয়, এবং সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে যে সেফ হারবার প্রোটেকশানটা কিন্তু প্যাসিভ ইন্টারমিডিয়ারিদের জন্যই, অর্থাৎ কিনা এই যে সমস্ত চ্যাট জিপিটি এটসেট্রা, সেফ হারবারটা তাদের জন্য লাগু হবে, বা আইটি অ্যাক্ট কিন্তু তাদের জন্য লাগু হবে। এটা দিল্লি হাইকোর্টের একটা রায় হয়েছে। আচ্ছা, শ্রেয়া সিংঘল বলে আরেকটা কেস হয়েছে, এটা একটু মনে রেখে দিতে হবে। শ্রেয়া সিংঘল, এই কেসের মধ্যে কিন্তু সেফ হারবার প্রোভাইড করবার কথা বলা হয়েছে। সেফ হারবার মানে উইচ ইজ গুড ফর দিস কোম্পানিজ, বিগ মাল্টিন্যাশনালস লাইক ফেসবুক, টুইটার, এদের জন্য ভালো। তাহলে শ্রেয়া সিংঘল কেসে বলা হয়েছে যে না, সেফ হারবারটা দেওয়া উচিত, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে সমস্ত আছে তাদেরকে দেওয়া উচিত সেফ হারবারের প্রোটেকশন। হাউএভার ইটস অ্যাপ্লিকেশন টু জেনারেটিভ এআই টুল ইজ স্টিল কন্টেনশাস, কিন্তু তবুও বেশ কিছু মানুষ অন্য মতামত পোষণ করেন। আচ্ছা, এটা আমরা এতক্ষণ আলোচনা করলাম যে পয়েন্ট অফ কনফ্লিক্টগুলো কী কী। এই যে এখানে লেখা রয়েছে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুড বি কনসিডার্ড অ্যাজ ইন্টারমিডিয়ারিজ, এদেরকে আদৌ ইন্টারমিডিয়ারিজ কনসিডার করা যায় কি না যায়, আমি বললাম দু রকম মত আছে, কেউ বলে যায়, কেউ বলে যায় না। আচ্ছা, 2 নম্বর যেটা, অনেকে বলে যে না এদেরকে নয়, এরা শুধুমাত্র একটা প্রম্পট হিসাবে কাজ করে, এদেরকে দোষ দেওয়া যাবে না। তৃতীয়ত একটা যেটা কথা উঠে আসছে সেটা হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এটাও তোমরা মনে রাখবে, LLM। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল হচ্ছে এটা একটা টাইপ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রামিং, যেটা কিনা হিউজ একটা ডেটা সেটের উপর বেস করে তৈরি করা হয়। নাম থেকেই বোঝা যাচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। তাহলে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস আর সফটওয়্যারস বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্যাট আর ট্রেন্ড অন হিউজ সেটস অফ ডেটা অ্যান্ড বেসড অন আ টাইপ অফ নিউরাল নেটওয়ার্ক কল্ড ট্রান্সফর্মার মডেল। অর্থাৎ কিনা এমন একটা প্রোগ্রাম বানানো হবে যেটা হিউজ ডেটা সেট তার মধ্যে ফিড করা থাকবে, এবং সেই ডেটার ভিত্তিতে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল, যার নাম হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, তারা অসাধারণ সুন্দর আউটপুট দিতে পারবে, এবং এই আউটপুটগুলো একদম মানুষের আউটপুটের মতন। বোঝা গেল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। তাহলে এখন বলা হচ্ছে এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল চলে আসার ফলে এই ডিজিটাল জুরিসপ্রুডেন্সটা আরও জটিল হয়ে যাচ্ছে বুঝতে পারা। আচ্ছা, নেক্সট আমরা চলে যাই লিগাল কনফ্লিক্টস ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কী কী ধরনের লিগাল কনফ্লিক্ট হতে পারে? আমরা একটু আগেই গল্পে বলেছিলাম যে একজন রেডিও হোস্ট, তিনি 2023 সালের জুন মাসে, অর্থাৎ 1 বছর আগেই মাত্র একটা লস্যুট ফাইল করেছেন ওপেন এআই এর উপরে। ওপেন এআই হচ্ছে যে ফেসবুকের মাদার কোম্পানি। ওকে, তিনি বলেছেন ওপেন এআইকে বিরুদ্ধে মামলা করে যে, এবং এই ওপেন এআই চ্যাট জিপিটি চালায়, এই যে চ্যাট জিপিটির কথা আমি বলছিলাম একটু আগে,
এটা একটা জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল, চ্যাট জিপিটি, যারা চিঠিপিটি লিখে দেয়। ওই রেডিও হোস্ট চ্যাট জিপিটির বিরুদ্ধে মামলা করে বলেছেন যে চ্যাট জিপিটি নাকি তার বিরুদ্ধে মিথ্যা তথ্য সরবরাহ করেছে। ভেবে দেখো, এখানটা ভালো করে ভেবে দেখার আছে। অনেকে বলছেন যে চ্যাট জিপিটি তো একটা প্ল্যাটফর্ম মাত্র, তাকে দিয়ে যদি কেউ না লেখায় সে তো লিখবে না। অথচ এই ব্যক্তি সোজা চ্যাট জিপিটির বিরুদ্ধেই মামলা করেছেন। বোঝা গেল তাহলে লিগ্যাল কনফ্লিক্টটা কোন জায়গায় চলে যাচ্ছে। ফলত জাজেদের পক্ষেও সমস্যা হচ্ছে যে তারা কি চ্যাট জিপিটিকে দোষী করতে পারেন, সে তো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল। এটা গেল একটা জিনিস। আচ্ছা, দ্বিতীয়ত একটা যেটা ইস্যু হচ্ছে কপিরাইটসের উপরে। কপিরাইটের যে আইনটা রয়েছে ভারতবর্ষে, কপিরাইটস অ্যাক্ট 1957, সেই আইন অনুসারে মনুষ্য সৃষ্ট সাহিত্যের প্রোটেকশন আছে। ছবি আঁকলো কেউ, কবিতা লিখলো, তার প্রোটেকশন। কিন্তু এআই জেনারেটেড যে আর্ট ওয়ার্ক, আজকে তো এআই এর মাধ্যমে ছবি আঁকা হচ্ছে, এআই এর মাধ্যমে গল্প লেখা হচ্ছে, তাহলে সেই যে আর্ট ওয়ার্ক যেটা কিনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন প্রোভাইড করছে, তারাও কি কপিরাইট প্রোটেকশন পাবে? বা পেলে কি এই আইনের আন্ডারেই পাবে? 1957 যে আইন আছে, এটা একটা প্রশ্ন। আবার একটা প্রশ্ন উঠে আসছে যে যদি এআই এর মাধ্যমে কেউ কোনো একটা গল্প লিখলো বা কোনো একটা কবিতা লিখলো, সেক্ষেত্রে কে প্রোটেকশান পাবে? যিনি এআইটাকে প্রোগ্রাম করেছেন তিনি, না যে ব্যক্তি ওটাকে ব্যবহার করে কবিতাটা লিখে ফেললেন তিনি? আবার একটা প্রশ্ন উঠে আসছে যে মানুষের সাথে কি এআই যে অ্যাপ্লিকেশন আছে তাদের একটা কো অথরশিপ থাকতে হবে? মানে যিনি এআইটাকে ব্যবহার করে লিখলেন তার সঙ্গে এআই যে প্ল্যাটফর্মটা আছে, দুজনকে একসঙ্গে কপিরাইট দেওয়া হবে? কপিরাইট ভায়োলেশন হলে কে দোষী হবে? তাহলে বুঝতেই পারছো, এগুলো অত্যন্ত জটিল প্রশ্ন যেগুলো বর্তমানে উঠে আসছে, যার কোনো উত্তর নেই। তৃতীয়ত এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ডেটা প্রাইভেসি ইস্যু। আজকের যুগে যেখানে পদে পদে ব্যক্তিগত পরিসর ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ হচ্ছে ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া বা বায়োমেট্রিক্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখানে তো শুধুমাত্র তোমার ডেটা নিয়েই কাজ হচ্ছে। কোথাও তোমার আঙুলের ছাপ, কোথাও তোমার চোখের আইরিস স্ক্যান, ঠিক আছে, কোথাও তোমার ফিঙ্গারপ্রিন্ট, সব কিছু, বা হোয়াটসঅ্যাপ বা তোমার যে সমস্ত টেলিশপিংয়ের প্ল্যাটফর্মগুলো আছে, সেখানে শুধুমাত্র তোমার পছন্দসই ডেটা, তোমার পছন্দ, তোমার সব কিছুই সেখানে তাহলে লিক হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে এই ডেটা প্রাইভেসি কিন্তু বিগত তোমার 5-7 বছর বা 10 বছরের মধ্যে একটা বিরাট বড় জায়গায় উঠে এসেছে ডেটা প্রাইভেসি। এটাই বলা হচ্ছে যে মানুষের প্রাইভেসি কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকের এই ডিজিটাল যুগে। সেই ক্ষেত্রে আমরা একটা বিখ্যাত জাজমেন্টের কথা পড়ব। সেই জাজমেন্টটার নাম হচ্ছে KS পুট্টাস্বামী জাজমেন্ট। পুট্টাস্বামী, ইনি কর্ণাটক হাইকোর্টের একজন রিটায়ার্ড জাজ ছিলেন। ইনি একটা মামলা করেছিলেন যখন আধার নিয়ে খুব সরকার উঠে পড়ে লেগেছিল, তার বিরুদ্ধে ইনি একটা মামলা করেছিলেন 2017-তে। এবং সেই থেকেই কিন্তু এই ডেটা প্রাইভেসি বা মানুষের প্রাইভেসি লাইমলাইটে চলে আসে। সরকার ভাবতে শুরু করে যে প্রাইভেসি ইম্পর্ট্যান্ট কিনা। সুপ্রিম কোর্টের মানে জাজমেন্ট চলে আসে একটা যুগান্তকারী, যে মানুষের প্রাইভেসিকে ফান্ডামেন্টাল রাইটসের জায়গা দিতে হবে, এবং দেওয়াও হয়েছে আজকে মানুষের প্রাইভেসিকে ফান্ডামেন্টাল রাইটসের জায়গা। এবং সেটাই KS পুট্টাস্বামী যে কেস হয়েছিল, সেই কেসের মাধ্যমে এসেছে। এবং এটা সম্পর্কে একটুখানি বললেই তোমরা বুঝতে পারবে। পুট্টাস্বামী ছিলেন কর্ণাটক হাইকোর্টের একজন রিটায়ার্ড জাজ, যিনি আধার প্রজেক্টের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন, ঠিক আছে, 2017 সালে। তিনি চ্যালেঞ্জ করেন প্রাইভেসির বেসিসে যে না, আধার আমরা দেবো না, আমরা দিতে বাধ্য নই, কারণ আমাদের ডেটা সেখানে সরকারের হাতে চলে যাচ্ছে, আঙুলের ছাপ, আমাদের ফিঙ্গারপ্রিন্ট, আমাদের চোখের আইরিসের স্ক্যান, সব কিছু দেবো না, ঠিক আছে। এবং এর বেসিসে ভিত্তি করে সুপ্রিম কোর্ট কিন্তু রাইট টু প্রাইভেসিকে ফান্ডামেন্টাল রাইটসের মর্যাদা দিয়ে দেয়। এবং যেই মাত্র কোনো কিছু ফান্ডামেন্টাল রাইটসের মর্যাদা পায়, তার অনেক বেশি ওয়েটেজ বেড়ে যায়। এর ফলে কি হলো, সরকার তখন নড়ে চড়ে বসতে বাধ্য হলো এবং জাস্টিস BN শ্রীকৃষ্ণ কমিটি বসায়। এরপরে আমরা এটার নাম শুনে থাকবো হয়তো, জাস্টিস BN শ্রীকৃষ্ণ। এই কমিটিকে কেন সরকার বসিয়েছিল? এই সরকার এই কমিটিকে এই জন্যই বসিয়েছিল যে পুঙ্খানুপুঙ্খরূপে দেখার জন্য যে ব্যাপারটা কী, প্রাইভেসি কি সত্যিই ভায়োলেট হচ্ছে, হলে কীভাবে হচ্ছে। এবং শেষ পর্যন্ত এর ফলে একটা আইন প্রণয়ন হলো। ওই আইনটার নাম হচ্ছে DPDP অ্যাক্ট 2023। এটাও একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, এটা তোমরা মনে রাখবে। এটার ফুল ফর্ম হচ্ছে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট
নামটা সহজ, ডিপিডিপি। তাহলে এই ডিপিডিপি অ্যাক্ট সরকার 2023 সালে নিয়ে আসলো। এই আইনের মধ্যে কি লেখা রয়েছে? এতে বিভিন্ন প্রকার ডেটার উল্লেখ আছে, যে কী কী ধরনের ডেটা ভায়োলেট হতে পারে, ডিজিটাল ডেটা, অ্যানালগ ডেটা, আরও বিভিন্ন। আচ্ছা, এতে কনসেন্টের কথা বলা রয়েছে। এই প্রথম কোম্পানিরা নড়ে চড়ে বসলো যে মানুষের থেকে ডেটা নিতে গেলে তাদের কনসেন্ট নিতে হবে। এখানে শিশুদের কথা বলা রয়েছে, যে কোনো একটি বাচ্চা যে শিশু, সে তো কনসেন্ট দিতে পারবে না, সেক্ষেত্রে প্যারেন্টাল কনসেন্টের দরকার আছে। আচ্ছা, রাইট টু বি ফরগটেন, এটা একটা খুব বড় জিনিসের কথা বলা হয়েছে। রাইট টু বি ফরগটেন মানে কারোর বিরুদ্ধে ধরো একটা কেস হলো, সেই কেসটা তো যেহেতু এখন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের ব্যবহার হচ্ছে, সেই কেসটা হয়তো কোথাও কেউ একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ফিড করে দিল সিস্টেমের মধ্যে, তাহলে তো সে ক্রিমিনাল হিসাবে ফিড হয়ে গেল। এইবার ধরো কোনো কারণে তাকে কোর্ট তাকে রেহাই দিল যে না, আপনার কোনো দোষ নেই। আজকাল কোর্ট কেস তো 5 বছর, 7 বছর, 10 বছর পর, কিন্তু ততদিনে তো বিভিন্ন প্ল্যাটফর্মে তার নাম ক্রিমিনাল হিসাবে ঢুকে গেছে, তাহলে তার রাইট টু বি ফরগটেন তো আর রইল না। আগে যেমন কি হতো, জাজমেন্ট বেরোলো, মানুষ জাজমেন্টের মাধ্যমে জানলো যে না, ইনি এতদিন দোষী ছিলেন, এখন আর উনি দোষী নয়, তাহলে মানুষ তাকে ক্রিমিনাল হিসাবে মনে রাখলো না। কিন্তু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে হিউজ নেটওয়ার্কিং সারা পৃথিবী জুড়ে, তার মধ্যে বিলিয়নস অ্যান্ড ট্রিলিয়নস অ্যান্ড জিলিয়নস অফ ডেটা, তার মধ্যে কোনো একটা মানুষের নাম যদি একবার কোনো একটা রায়ের ভিত্তিতে ক্রিমিনাল হিসেবে ঢুকে যায়, সে তো সারা জীবন ক্রিমিনাল হিসাবেই চিহ্নিত হয়ে থাকবে, কারণ ওই ডেটার সমুদ্রের মধ্যে কে কোথায় খুঁজে পেয়ে তাকে ডিলিট করবে। আর বোঝা গেল? তাহলে এই সমস্ত ব্যাপারগুলো এই ডিপিডিপির মধ্যে বলা হচ্ছে যে না, রাইট টু বি ফরগটেন আপনাদেরকে মেনটেন করতে হবে। বড় বড় কোম্পানির উপর চাপ সৃষ্টি করেছে সরকার। বোঝা গেল তাহলে? আচ্ছা, এইবার আমরা লাস্ট যেটা দেখব সেটা হচ্ছে কপিরাইটের ইস্যু। আমরা অলরেডি বলে দিয়েছি এর আগে যে কী কী সমস্যা হচ্ছে। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিও কিন্তু এটা বলেছে যে কপিরাইট অ্যাক্ট 1957 যেটা আছে, দিস ইজ নট ওয়েল ইকুইপড এনাফ নয়। ওকে, কপিরাইটের ব্যাপারে আমরা অলরেডি আলোচনা করেছি। আচ্ছা, ডেটা প্রাইভেসি কেস পুট্টুয়াস্বামী আমি এমনি অলরেডি আলোচনা করে দিয়েছি তোমাদের সঙ্গে। ডিপিডিপি যেটা অ্যাক্ট, ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট, সেটাও বলে দিয়েছি। এইবার ডেটা কালেকশন ইন দ্য এরা অফ এআই ইজ আ কমপ্লেক্স মেকানিজম। জেনারেটিভ এআই মডেল ইজ নট ট্রেন টু ফরগেট দ্য ডেটা ইট লার্নস। তাহলে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে একবার যে ডেটা ফিড করে দেবে সেটা তাকে আর ভুলানো যাবে না, ফলত সমস্যা। এটাও আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি গল্পের মাধ্যমে। এবার দেখা যাক ওয়ে ফরওয়ার্ড। ওয়ে ফরওয়ার্ডে বলা হচ্ছে কি যে একটা হচ্ছে লার্নিং বাই ডুইং। ওয়ে ফরওয়ার্ড কথাটার মানে হচ্ছে যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে যুগ, সেক্ষেত্রে এই মানুষের ডেটা প্রাইভেসি, মানুষের যে সমস্যা বা সামাজিক যে বিপদগুলো উঠে আসছে, তাদেরকে কিভাবে ট্যাকেল করা যাবে, এটাই হচ্ছে ওয়ে ফরওয়ার্ড। 1 নম্বর পদ্ধতিতে বলছে লেট আস লার্ন বাই ডুইং। বলা হচ্ছে যে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি যারা এআই হ্যান্ডেল করছে, তাদেরকে এখনই একেবারে আইনের মারপ্যাঁচে বেঁধে ফেলার দরকার নেই। লেট দেম লার্ন ওয়াইল ডুইং। এটা সেটা কিভাবে হবে? লেট দেম বি রেসপন্সিবল ওয়াইল গ্যাদারিং ডেটা। তারা যখন ডেটা গ্যাদার করছে, তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল তৈরি করছে, লেট দেম লার্ন, ওদের কিছুটা সময় দাও, তারা আস্তে আস্তে নিজেরাই রেসপন্সিবল হবে। এটা হচ্ছে একটা ওয়ে ফরওয়ার্ড। দ্বিতীয়ত একটা বলা হচ্ছে ডেটা রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। অর্থাৎ এক্ষেত্রে বলা হয়েছে যে ডেভেলপার যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মডেল ডেভেলপ করছে, তাদেরকেই নজর রাখতে হবে যে আইন মোতাবিক কাজ করব, ঠিক আছে? ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট ভায়োলেট করব না, বা কপিরাইট ভায়োলেট করব না, এমনভাবেই মডেলটা তৈরি করব যেন এগুলো ভায়োলেশন না হয়। ওকে, আচ্ছা, তৃতীয়ত একটা উত্তর কী আছে? লাইসেন্সিং অ্যান্ড দ্য চ্যালেঞ্জ। বলা হচ্ছে ডিজিটাল যুগে প্রচুর ওয়েব ডেটা উৎপন্ন হয়। যেমন একটা ছবি ডিজিটালি আঁকা হলো, সেটা তো ওয়েবেই থাকবে, ক্লাউডে থাকবে, বা একটা চিঠি লেখা হলো, সেটাও ইন্টারনেটের মাধ্যমে ওয়েবেই থাকবে। কিন্তু সেই সমস্ত যারা সেগুলো করছে, উৎপন্ন করছে, তাদের তো কোনো লাইসেন্সিং নেই। তুমি নিজে হাতে ছবি আঁকলে সেটা তোমার কাছে থাকলো, কিন্তু তুমি যদি ওয়েবে সেটাকে আপলোড করো, কম্পিউটারের মাধ্যমে তুমি যদি একটা কিছু বানাও, চ্যাটজিপিটির মাধ্যমে তুমি যদি একটা গল্প লেখো, সেটার তো কোনো কপিরাইট কিছুই থাকলো না, তার কোনো লাইসেন্সিং মেকানিজমই নেই, সেটা তো একদম সকলের সামনেই রইলো। তাহলে যেমন সিনেমার ক্ষেত্রে কোনো একটা যদি গান হয়, তৈরি করেন কেউ, কোনো গীতিকার বা সুরকার, তাদের কিন্তু কপিরাইট সোসাইটি আছে, যে কোনো গান যে কেউ অন্য জায়গায় ব্যবহার করতে পারে না। কিন্তু ডিজিটাল যে ডেটাগুলো, তার তো কোনো লাইসেন্সিং নেই, সেটা তাহলে একটা চ্যালেঞ্জ। যে সেক্ষেত্রে বলা হচ্ছে কি ওয়ে ফরওয়ার্ড? বলছে একটা সেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম তৈরি করা উচিত সরকারের। সেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম, যেখানে যে কেউ ছবি আঁকবে
বা কোনো কিছু সৃষ্টি করবে, সেই সেন্ট্রালাইজড প্ল্যাটফর্মে সেটা একটা লাইসেন্সিং হবে, যেটা একটা মিস্টার এক্সের ছবি বা এটা মিস্টার ওয়াইয়ের, তাহলে এগুলোর আর সমস্যা থাকবে না। সবশেষে আমরা চলে এসেছি প্রায় কনক্লুশনের কাছে। কনক্লুশনে বলা হচ্ছে যে কম্প্রিহেন্সিভ একটা রেভলিউশন বা রিইভ্যালুয়েশন চাই। দ্য জুরিসপ্রুডেন্স অ্যারাউন্ড জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ ইয়েট টু বি ইভলভড। বলা হচ্ছে এখন যে আইনকানুন আছে সেটা যথেষ্ট নয়। আ হোলিস্টিক গভর্নমেন্ট ওয়াইড অ্যাপ্রোচ ইজ এসেনশিয়াল টু ম্যাক্সিমাইজ দ্য বেনিফিটস। সরকারকে হোলিস্টিক্যালি ভাবতে হবে, ঠিক আছে? এই পাওয়ারফুল যে টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসেছে সেটাকে তার থেকে মানুষের ইন্ডিভিজুয়াল যে রাইট সেটাকে সেফগার্ড করবার জন্য সরকারকে এখনও কিন্তু অনেক পদক্ষেপ নিতে হবে। আশা করি বোঝাতে পারলাম। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আমাদের স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট নিয়ে আসবে, এটা মানসিকভাবে আমাদের জেনে রাখতে হবে। স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে যখন মানুষের এক্সপার্টিজ এবং কার্যক্ষেত্র দুটো ম্যাচ করে না। প্রথম এটা আমরা দেখেছিলাম যখন ইন্টারনেট প্রথম এসেছিল, তখন যারা কাজ করতেন তারা হঠাৎ ছাঁটাই হয়ে গেলেন, হিউজ স্কেল অফ রিট্রেঞ্চমেন্ট, কারণ স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, তারা শিখতে পারেননি কম্পিউটার। আবার বলা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সময়ে আমাদের একটা স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট শুরু হবে, সারা বিশ্বব্যাপী বহু মানুষ তাদের কাজ হারাবে, ঠিক আছে? তাহলে কনক্লুশনে আমাদেরকে এগুলো মনে রাখতে হবে যে এখনকার বর্তমানে যে ডিজিটাল জুরিসপ্রুডেন্স আছে, দ্যাট ইজ নট এনাফ given the artificial intelligence era that we have entered। তাহলে সরকারের আবার রিথিঙ্ক করার অনেক জরুরি দরকার আছে। সো দ্যাট ইজ অল ফর টুডে। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই। আমরা পরের দিন আবার একটা সুন্দর আর্টিকেল নিয়ে তোমাদের